ডক্টর কর, আমি আপনার কাছে রিকোয়েস্ট করব, মানে এই লা নিনিয়া এফেক্টটা একেবারে সাধারণ আমাদের দর্শক যারা দেখছেন, মানে এটা বুঝতে পারছেন যে লা নিনিয়া এফেক্টের জন্য ঠান্ডাটা পড়ার কথা ছিল, কিন্তু এই লা নিনিয়া এফেক্টটা কিভাবে কাজ করে সেটা যদি একটু ব্রিফ করে দেন তাহলে খুব সুবিধা হয়। হ্যাঁ, ঠিক সেই জায়গাটাই আসছিলাম। অর্থাৎ ব্যাপারটা হলো এল নিনোর লাস্ট ফেজটাকে আমরা বলি লা নিনা। সেই সময় বায়ুমণ্ডল আকস্মিকভাবে চূড়ান্ত একটা অস্থিরতার মধ্যে দিয়ে ভয়ঙ্কর একটা প্রাকৃতিক দুর্যোগ সংঘটিত হয়ে তারপর সেটা শান্ত পরিমণ্ডলে ফেরে। লা নিনা ইম্প্যাক্টের ফলে আমরা যারা ভারতবাসী তাদের ওপরে লা নিনার ইম্প্যাক্ট হচ্ছে মূলত দক্ষিণ পূর্ব এশিয়ার যে বিস্তীর্ণ অঞ্চল রয়েছে সেখান থেকে শীতল স্রোত আমাদের ভূমিভাগের মধ্যে প্রবেশ করবে। কিন্তু বেসিক্যালি যে ঘটনাটা ঘটেছিল এবছর, যার ফলে লা নিনা ইম্প্যাক্টে আমরা ঠান্ডা পেলাম না, তার মূল কারণ হচ্ছে বঙ্গোপসাগর নিজেই একটা হিট চেম্বার হয়ে বসেছিল। আপনারা খেয়াল করবেন যে টোটাল বর্ষাকালে অসংখ্যবার সাইক্লোন তৈরি হয়েছে এবং সাইক্লোন গুলো অধিকাংশ ক্ষেত্রে দক্ষিণ দিকে গেছে। শীতকাল শুরু হয়ে যাওয়ার পরে কিন্তু বঙ্গোপসাগরে সচরাচর আর সাইক্লোন শুরু হয় না, কিন্তু আমরা অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর মাসেও সাইক্লোন সংঘটিত হতে দেখতে পেয়েছি। বঙ্গোপসাগরের এই অস্থিরতাকে অতিক্রম করে দক্ষিণ পূর্ব এশিয়া থেকে শীতল সামুদ্রিক স্রোত ভারতীয় উপমহাদেশের মধ্যে প্রবেশ করতে পারেনি, যার ফলে কিন্তু আমরা শীতলতাটা পাইনি। কিন্তু আপনারা যদি অন্যদিকে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন হিমালয় পার্বত্য অঞ্চলে এখনো বেশ কিছু জায়গায় তুষারপাত হচ্ছে এবং তার কারণ হলো কিন্তু এই লা নিনা ইম্প্যাক্ট। এবং এই লা নিনা ইম্প্যাক্টের প্রভাবে হিমালয় পার্বত্য অঞ্চলে জেট স্ট্রিম এখনো সক্রিয় অবস্থায় আছে এবং আপনারা জানেন যে বিভিন্ন প্রান্তে হিমালয়ে কিন্তু বিচ্ছিন্নভাবে তুষারপাত হচ্ছে এবং তার থেকে আলটিমেটলি কিন্তু মানে বরফও জমছে বিভিন্ন অঞ্চলে। সুতরাং শীত এসেছিল, বঙ্গোপসাগর সেখানে শীতের কাছে একটা বড় সড় বাধা তৈরি করেছিল। সেই বাধাটাকে অতিক্রম করে আমাদের এই ভূখণ্ডে শীতল বায়ু প্রবেশ করতে পারেনি বলেই গত বছর আমরা শীত পাইনি। কিন্তু এবছর যা সিচুয়েশন, অর্থাৎ বঙ্গোপসাগরের সেই হিট চেম্বারের হিট এখনো পর্যন্ত রিলিজ হয়নি, যার ফলে কি ঘটবে, আগামী এপ্রিল মে মাসের থেকেই বঙ্গোপসাগর আরো সক্রিয় হতে শুরু করবে। সেখানে শক্তিশালী নিম্নচাপ তৈরি হবে, সেখান থেকে সাইক্লোনের মতো সিস্টেম গুলো গ্রো করতে শুরু করবে এবং তার প্রভাবে কিন্তু বঙ্গোপসাগরের অস্থিরতা বাড়বে, সাইক্লোনের টেন্ডেন্সি বাড়বে। ঠিক এই জায়গা থেকেই ডক্টর কর আপনার কাছে একটা বিষয়ে প্রশ্ন রাখবো, সেটা হচ্ছে গিয়ে যেহেতু আপনি যেরকম বললেন যে বঙ্গোপসাগর ভীষণ রকম ভাবে অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছে, আমাদের প্রিয় যে বঙ্গোপসাগর সেটি মানে তার যদি আমরা অবস্থান দেখি এবং তার যে অ্যাক্টিভিটি দেখি তাহলে সেটা খুব একটা স্বাভাবিক নয় বলেই কি আপনি মনে করছেন? প্রথম কথা। দ্বিতীয় কথা, এবারের মানে 2025 সালে যে মানে সাইক্লোনগুলো ফর্ম করবে সেগুলো কি মানে যেরকম আয়লা, আমফান, এই ধরনের ভয়ঙ্কর যে ঘূর্ণিঝড়গুলোর সাক্ষী আমরা ছিলাম, সেই রকম সাইক্লোন কি আবার তৈরি হতে চলেছে 2025-এ? হ্যাঁ, আপনার প্রথম প্রশ্নটার উত্তরে বলি যে বঙ্গোপসাগর সত্যিই অস্থির। তার কারণ হচ্ছে বঙ্গোপসাগরের সাথে ভারতীয় ভূখণ্ডের অর্থাৎ ভূমিভাগের সঙ্গে জলভাগের যে সম্পর্ক থাকার কথা, সেই সম্পর্ক বেসিক্যালি স্থাপিত হচ্ছে না এবং এখনো পর্যন্ত হয়নি, যে কারণের জন্য মনসুন অত্যন্ত ডিলে হয়ে যাবে। বঙ্গোপসাগরে হিট কিন্তু আরো দীর্ঘায়িত হবে, বঙ্গোপসাগর আরো সক্রিয় হবে, বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ বায়ু মধ্য ভারত এবং দক্ষিণ ভারতে প্রবল বৃষ্টিপাত ঘটাবে, বন্যার সিচুয়েশন তৈরি করবে। উত্তর ভারতের বিস্তীর্ণ স্থানে পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, দিল্লি, বিহার, ঝাড়খণ্ড এবং আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু একটা বিস্তীর্ণ প্রান্তে ড্রট সিচুয়েশন কন্টিনিউ করবে, যে কারণের জন্য আলটিমেটলি কিন্তু আমাদের এই জলবায়ু একেবারে তার নিজের রূপটাকে পরিবর্তিত করে ফেলেছে। ভারতে মৌসুমী বায়ু ঢোকার ক্ষেত্রে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে উত্তর ও উত্তর পশ্চিম ভারতে অবস্থিত থর মরুভূমিতে নিম্নচাপ তৈরি হওয়া। কিন্তু বেসিক্যালি রাজস্থানের থর মরুভূমি অঞ্চলে
এখনো পর্যন্ত কোনো নিম্নচাপ নেই, বরং সেখানে জলবায়ুগত পরিস্থিতি অনেকটা স্বাভাবিক অবস্থায় রয়েছে, যার ফলে রাজস্থানের থর্মরভূমি অঞ্চল যদি এই মনসুনকে আকর্ষণ করতে না পারে, তাহলে মনসুন আমাদের কাছ থেকে চুরি হয়ে যাবে মধ্য ভারতের দ্বারা। অর্থাৎ আমাদের মাথার উপর দিয়ে মৌসুমী বায়ু প্রবাহিত না হয়ে মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ের উপর দিয়ে প্রবাহিত হয়ে দক্ষিণবঙ্গের উপরে প্রবল বৃষ্টিপাত সংঘটিত করবে, যার ফলে আলটিমেটলি কিন্তু 2025-এ উত্তর ভারত এবং মধ্য উত্তর ভারত বেসিক্যালি কিন্তু একটা লং ড্রাই স্পেল অনুভব করবে, যেটাকে আমরা টিপিক্যালি একটা হার্ড ড্রট বা একটা র ড্রট বলে অভিহিত করছি। এছাড়া যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে বঙ্গোপসাগর যেহেতু বলছি আমরা অত্যন্ত সক্রিয়, সেই কারণে যখনই আলটিমেটলি সূর্যের উত্তরায়ণের উত্তর দিকটা পৌঁছবে, অর্থাৎ এপ্রিল, মে, জুন, এই যে 3টে মাস, এই 3টে মাসে অতিরিক্ত পরিমাণে সক্রিয়তার দরুন বড় সড় নিম্নচাপ কক্ষ তৈরি হবে। ফলে যে সমস্ত সাইক্লোন গুলো তৈরি হবে, অতীতে হয়তো সেই সাইক্লোন আমরা ভারতীয় ভূখণ্ডে খুব একটা বেশি দেখিনি। অর্থাৎ আমরা আমাদের অদূর অতীতে যে সাইক্লোন গুলো দেখেছি, আমফান বা ফণী, এই ধরনের যে সাইক্লোন গুলো, তাদের থেকে অনেক পাওয়ারফুল সাইক্লোন কিন্তু আবার তৈরি হতে পারে, এবং সেটা এই বছর তৈরি হওয়ার সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে বেশি। দেখুন, একটা জিনিস, এই যে বঙ্গোপসাগরের যে অতি সক্রিয়তা, এটা নিয়ে যখন আমরা আলোচনা করছি, কয়েকদিন আগেই আমরা যে ছবি দেখেছি এবং এটা প্রত্যেক বছরেরই একটা চিত্র দেখা যায়, সেটা হচ্ছে আপনি জানেন সাগরে কপিল মুনির আশ্রম, সেই কপিল মুনির আশ্রমের সামনের অংশটা প্রত্যেক বছর কিছু 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 করে সমুদ্র গর্ভে বিলীন হয়ে যাচ্ছে এবং সমুদ্র ধাবিত হচ্ছে কপিল মুনির আশ্রমের। এরকম আশঙ্কাও করা হচ্ছে যে হয়তো কপিল মুনির আশ্রম পুরো সমুদ্রের গর্ভে বিলীন হয়ে যেতে পারে। এই রকম একটা আশঙ্কাও কিন্তু সেখানকার স্থানীয় মানুষ তারা করছেন। এটাও কি বঙ্গোপসাগরের যে অতি সক্রিয়তা, সেই অতি সক্রিয়তার একটি জেরে এইরকম ঘটনা ঘটছে? আপনি এটাকে কিভাবে ব্যাখ্যা করবেন? হ্যাঁ, শুধু অতি সক্রিয়তা নয়, তার সাথে সাথে বিশ্ব উষ্ণায়নের সাথে সাথে সমুদ্রের জলস্তরের উচ্চতাগত বৃদ্ধি, এই 3টে বিষয় একসাথে কাজ করছে, যে কারণের জন্য গত 2 বছর ধরে সাগর আইল্যান্ডে বিপুল পরিমাণে ক্ষতি হয়েছে এবং প্রায় 27% এরিয়া সমুদ্রের জলের তলায় অটোমেটিক্যালি চলে গেছে। এবং এখনো পর্যন্ত যে সিচুয়েশন, তাতে কিন্তু আমাদের কাছে যা কনসেপ্ট, সমুদ্রের জলস্তরের উচ্চতা যেভাবে বৃদ্ধি পাচ্ছে, তাতে কিন্তু সাগর আইল্যান্ড আগামী বেশি দিন এইভাবে পৃথিবীতে থাকবে না, এদের সলিল সমাধি ঘটবে। এবং শুধু সাগর আইল্যান্ড নয়, তার সাথে সাথে কিন্তু সুন্দরবনের বিস্তীর্ণ প্রান্তর, কাকদ্বীপ, ডায়মন্ড হারবার, নামখানা, এই সমস্ত অঞ্চলগুলো বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হবে। তার কারণ সমুদ্রের জলস্তরের উচ্চতা এত দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে, সুমেরু কুমেরু অঞ্চলের বরফ এত বেশি পরিমাণে গলে যাচ্ছে, পার্বত্য অঞ্চলে জমে থাকা হিমবাহগুলো যেভাবে গলছে, তাতে সমুদ্রের জলস্তরের উচ্চতা অত্যন্ত দ্রুত গতিতে উপরের দিকে উঠে আসছে।